শীতের আমেজ গায়ে মেখে বেরিয়ে পড়লাম কলকাতার পাশেই আরেকটি উইকেন্ড ট্রিপ করতে, কলকাতার আইটিসি সোনার। আমাদের গাড়ি এগিয়ে চলল অপর একটি আইটিসি সোনারের দিকে, যেটি রয়েছে টাকিতে। বাসন্তী হাইওয়ে ধরে গাড়ি ছুটে চলল। কলকাতা থেকে টাকির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। কুমারপুকুর কালী মন্দির, এই অঞ্চলে সবসময় মেলা লেগে থাকে। এই দিন কোনো বিশেষ পুজো ছিল। চলে এসেছি আইটিসি সোনার বাংলাতে। সেই দিন কোনো একটা কারণে প্রচুর ভিড় ছিল। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। এখানে খুব সুন্দর চটের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। চাবি কালেক্ট করার পর সোজা চলে গেলাম রুমে। হ্যালো সবাইকে, এখন দাঁড়িয়ে আছি আইটিসি সোনার বাংলার, মানে লন বলতে পারো, এটাকে ব্যালকনি বলতে পারো, বাট এটা রুম অ্যাটাচ ব্যালকনি নয়। রুমটা আমার পেছনে রয়েছে। এই হচ্ছে আমার রুম নাম্বার 212। আর এটার ভেতরের টুকটা এবার তোমাদের আমি দেখাবো। এই হচ্ছে আমাকে দেওয়া হয়েছে রুম নাম্বার 212। এই হচ্ছে রুমটা। এবার ঢুকেই বাঁ দিকে হচ্ছে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। ঢুকতেই এই হচ্ছে বাথরুম। মোটামুটি এই স্নানের জায়গাটা আলাদা করে রাখা আছে। বাথরুমে রাখা ছিল শ্যাম্পু, শাওয়ার জেল এবং দাঁত ব্রাশ করার কিট। বেশ সুন্দর সাজানো গোছানো। দেখো, 3 নম্বর কেউ এলে কিন্তু দিব্যি এখানে সে রেস্ট করতে পারে, তার জন্য আলাদা বেড নেওয়ার কোনো দরকার নেই। এই হচ্ছে ব্যালকনি, যেটা এই রুমের মেইন অ্যাট্রাকশন। আসলে সব রুমের সাথেই ব্যালকনি আছে, জাস্ট আমার রুম থেকে আমি ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে আইটিসি সোনার হোটেল পুরোটা। আর আমার ব্যালকনি থেকে এরকম একটা লন দেখতে পাওয়া যাচ্ছে। লনের ঠিক ওপারেই রয়েছে হোটেলের সুইমিং পুল, এবং সুইমিং পুল পেরোলে দূরে যেটা দেখা যাচ্ছে গ্রে কালারের জল, সেটা হচ্ছে ইছামতি নদী। পানীয় জল বলতে এনারা আরও ওয়াটার কাচের বোতলে করে সরবরাহ করে এবং যতবার খুশি ততবার নেওয়া যায়। রুমে একটু বিশ্রাম করে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। প্রথমেই চলে এসেছি আইটিসি সোনার থেকে পায়ে হাঁটা দূরত্বে ত্রিশক্তি মন্দির। এই মন্দিরকে তোমরা ডিটেলসে দেখেছো আমার টাকি সিরিজে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে বিগ্রহগুলোকে তোমরা আরও ভালো করে দেখতে পাবে। কালী মায়ের 3 রূপকে এখানে পুজো করা হয় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির। প্রথমেই রয়েছে নীল সরস্বতী বা ভদ্রকালী। এনার পোশাকি নাম মা তারা। মাঝে ছিলেন আমাদের সকলের পরিচিত শ্যামা মা। তার পাশেই ছিলেন হলুদ রঙের মা বগলা। ইনি তন্ত্র সাধনার দেবী। 400 বছর পুরনো কুলেশ্বরী কালী মা ছিলেন টাকির জমিদারদের আরাধ্য দেবী, যার মন্দির এখান থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত। ওখানেই সাধন ভজন করতেন শ্রী সর্বানন্দ গিরি মহারাজ। সেখানে প্রচুর লোকজনের সমাগম হতো, তাই শ্মশানের পাশে উনি এই ত্রিশক্তি কালী মন্দির স্থাপন করেছিলেন। মন্দির তৈরির মাত্র 2 বছরের মাথায় উনি চির সমাধি গ্রহণ করেন। এটি উনারই বিগ্রহ, এবং বিগ্রহটি যেভাবে রাখা আছে ঠিক সেইভাবেই ধ্যানস্থ অবস্থায় ওনাকে সমাধিস্থ করা হয়, কারণ ওনাকে আগুন ছোঁয়াবার সাহস কারোর ছিল না। মনে করা হতো উনি ছিলেন স্বয়ং কালীমার সন্তান। তার পাশেই ছিল রাঁচি স্বর্ণময়ী শ্মশানঘাট। আগের ক্লিপটাতে আমি একটা টোটোকে আইডেন্টিফাই করেছি, তোমরা দেখবে। সেই টোটোটা এখানে স্বর্ণময়ী শ্মশানঘাটের গেটেও কিন্তু আমাদের ফলো করে যাচ্ছিল। এই ফলো করার পেছনে যে গল্পটা রয়েছে তা তোমাদের বলি। আইটিসি সোনারের সামনে যে টোটো ড্রাইভার দাদারা দাঁড়িয়ে থাকে তাদের নিজস্ব সিন্ডিকেট রয়েছে। আইটিসি সোনারে যারাই থাকতে আসেন তাদের ওনাদের অটোতেই চড়তে হবে, এমনটাই এনারা দাবি করেন। এই টোটোগুলোর ভাড়া অন্যান্য টোটোদের থেকে কিন্তু প্রায় দ্বিগুণ। টাকিতে যেহেতু আমার দ্বিতীয়বার আসা, তাই অলরেডি টোটো ড্রাইভার দাদা ঠিক করাই ছিল, কিন্তু এনারা আমাদের ফলো করছিল ওই টোটো ড্রাইভার দাদাকে খুঁজে তাকে অপদস্থ করার জন্য। ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। যা হোক, আমরা আমাদের চেনা পরিচিত টোটো ড্রাইভার দাদার সাথে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। এই বোটগুলো করে ইছামতি নদীর বুকে ঘোরানো হয়। বোটিং এর ভিডিও দেখতে হলে আমার আগের টাকি সিরিজটা তোমাদের দেখে ফেলতে হবে।
আমরা এখন চলে এসেছি টাকির অত্যন্ত জনপ্রিয় দেখার জায়গা শ্রী শঙ্কর রায়চৌধুরী মহাশয়ের বসতবাটিতে। এখানে একটি দুর্গা দালানও রয়েছে যেটি 407 বছর পুরনো। গত বছর দুর্গাপূজার মহা অষ্টমী তিথিতে যখন এসেছিলাম তখন স্বয়ং শঙ্কর রায়চৌধুরী মহাশয়ের দেখা পেয়েছিলাম। এইটা হচ্ছে চণ্ডী মায়ের ঘর। দুর্গাপূজা শুরু হওয়ার 1 মাস আগে থেকে এখানে পুজো শুরু হয়ে যায়। আর পার্শ্ববর্তী এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই রয়েছে নারায়ণ সেবা ঘর, যেখানে প্রত্যেক দিন নারায়ণ সেবা দেওয়া হয়। ওইখানেই তৈরি হয়, ওই থানের উপরেই ঠাকুর তৈরি হবে, এক চালা ঠাকুর যেটা। এর ভিতরের কাঠগুলো সমস্ত কাঠই নষ্ট হয়ে গেছে, গুড়িটার যে কাঠগুলো সবই নষ্ট হয়ে গেছে, কাঠ কিন্তু নেই, গাছের ছাল কাটেই কিন্তু বেঁচে আছে গাছটা। ওর ভিতরে ইট বালি সিমেন্ট দিয়ে কংক্রিট করে দিয়েছে যাতে ঝড়ে না উল্টে পড়ে যায়। এখানেই ষষ্ঠীর বোধনটা হয়। দুর্গা দালানের পাশে রয়েছে 250 থেকে 300 বছর পুরনো এই বেলগাছ। আর এই হচ্ছে গয়নার বাক্সর বাড়িটা। রায়চৌধুরী বাড়ির আদি বাসভবন ছিল এই ইট পাথরের ধ্বংসাবশেষটি। ঠিক তার পাশেই ছিল গয়নার বাক্স শুটিং হওয়া বাড়িটি, তার পাশেই সাদা রঙের এই দুর্গা দালান এবং দুর্গা দালানের পাশেই ছিল সেই পুরনো বেলগাছটি। চলে এসেছি ইংরেজদের তৈরি করা সেই পুরনো নলকূপ দেখতে। গতবার যখন এসেছিলাম এর সংস্কারের কাজ চলছিল। মাঝের যে ফাঁকা জায়গাটা সেটাতে গোল স্টিয়ারিং এর মতো একটা চাকা ছিল, যেটিকে 4 জন মিলে ঘোরালে মাটির গভীর থেকে উঠে আসতো পানীয় জল। ইংরেজদের দ্বারা তৈরি করা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম 16টি নলকূপের মধ্যে এটি ছিল একটি। বাংলাদেশ পশ্চিমবঙ্গ একই হওয়ায় সেই সময় সুদূর বাংলাদেশ থেকে নদী পেরিয়েও মানুষজন পানীয় জল সংগ্রহ করতে এখানে আসতেন। বাংলাদেশের নায়িকা ছিলেন জয়া হাসান, সিনেমাতে নাম ছিল পদ্মা। এই বাড়িটাই হয়েছিল পদ্মার বাড়ি সিনেমাতে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা 2017 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। আবির চট্টোপাধ্যায় ছিল নায়ক। বিসর্জন সিনেমার একটি শুটিং স্পট। এখন যাচ্ছি গোলপাতা জঙ্গল দেখতে। টোটো নন্দদুলাল মন্দির পর্যন্ত তোমাদের নামিয়ে দেবে, তারপর এই ভটভটিগুলো চেপে যেতে হবে গোলপাতা জঙ্গলে। এই টিকিট কেটে সোজা হাঁটতে হাঁটতে চলে আসতে হবে এই রাস্তা ধরে। 10 টাকা করে টিকিট। এবার ঢুকে পড়তে হবে গোলপাতাতে। গোলপাতা ফরেস্ট খোলা থাকে বিকেল 5টা অবধি। আমার সাথে দ্বিতীয়বার টাকি ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। গতবার টাকি ভ্রমণের সময় তোমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম, এইবার তার থেকে একটু বেশি ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। গোলপাতা নাম হলো, এই গোলপাতা কিন্তু আসলে গোল নয়। নারকেল গাছের মতো দেখতে এই গোলপাতা দিয়ে তৈরি এই মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্ট। গোলপাতা ছাড়াও এখানে অন্যান্য ম্যানগ্রোভ জাতীয় গাছের সমারোহ দেখতে পেয়েছিলাম। এটি হচ্ছে সেন্ট্রাল এরিয়া। এখান থেকে 2টি রাস্তা চলে গিয়েছে, একটি গেছে ওয়াচ টাওয়ারের দিকে এবং আরেকটি গেছে ইছামতি নদীর তীরে। গোলপাতা ফরেস্টে আরেকবার, এটা দ্বিতীয়বার টাকিতে। আবার একই জায়গায় চলে এসেছি, সেই ব্রিজটা। এখন টাওয়ার সাইডটাতে যাচ্ছি। চলে এসেছি ওয়াচ টাওয়ারে। লাস্ট টাইম যখন এসেছিলাম এটি তখন তৈরি হচ্ছিল। এখনও অবশ্য কিছু কাজ বাকি আছে, তবে দিব্যি ওপরে উঠে ম্যানগ্রোভ অরণ্যকে এনজয় করা যাচ্ছিল। যারা বার্ড ওয়াচিং পছন্দ করো তারা এখান থেকে দেখতে পারো বিভিন্ন প্রজাতির পাখিদের। এবার আমরা চলে এলাম রিভার সাইডে। এই পয়েন্ট থেকে খালি চোখে বাংলাদেশকে সব থেকে কাছে 500 মিটার দূরত্বে দেখা যায়। নদীর ওপারে সোজা ডিস্ট্রিক্ট হলো বাংলাদেশের সাতক্ষীরা, গ্রাম হারদা, তার পাশে রয়েছে দেবহাটা এবং তার পাশে রয়েছে শ্রীপুর। ওই হচ্ছে গোলপাতা ফল। এনাকে গত বছর ভিডিওতেও তোমরা দেখেছো। এখন গোলপাতা বাইরে বসে আছে, চাচা সেই গামছা আর ধুতি। গোলপাতার এই বাইরেই বসে আছে চাচা।
চলো। এই দেখো কি সুন্দর হাড়ির মধ্যে খেজুরের রস এসে জমা হচ্ছে সুতো দিয়ে, দেখতে পাচ্ছ? ভালো মতো সুতোটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে খেজুরের রসটা এখান থেকে জমা হচ্ছে। সারা দিন সারা রাত ধরে ওরা ভোরে নামানো হবে। ঠিক তার নিচেই মাসি বসে আছে, বসে বিক্রি করছে হচ্ছে খেজুরের ঝোলা গুড়, আর এই পাটালি, আর এই হচ্ছে বসা গুড়। নোনা জলে পুষ্ট ম্যানগ্রোভ অরণ্য দিয়ে তৈরি বলে এই গোলপাতার ফরেস্টকে মিনি সুন্দরবন বলা হয়। আবার ভুটভুটি চেপে ফিরে এলাম বিএসএফ সেন্টারে, যেখানে আমাদের সরকারি ডকুমেন্টগুলো জমা ছিল। ডকুমেন্টগুলো কালেক্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কোথায় গেছিলাম সেটা জানার জন্য দেখতে হবে পরের ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।